ক্যাফেতে পৌঁছে সুদেষ্ণা দেখল বিদিশা আগেই এসে বসে আছে। দুজনেই 2 কাপ কফি নিয়ে গল্প শুরু করলো। বিদিশা বলল, তাহলে কি ভাবছিস, জীবনটাকে আবার নতুন করে শুরু করবি? সুদেষ্ণা এক মুহূর্ত দেরি না করে বলল, পারবো। আমি আবার স্বপ্ন দেখব, আমার নিজের স্বপ্ন পূরণ করব। বিদিশা হাসল। তারপর ব্যাগ থেকে একটি কার্ড বের করে সুদেষ্ণার হাতে দিয়ে বলল, এই ঠিকানায় কাল যাবি, সেখানে গিয়ে আমার নাম বলবি। আমি তোর কথা আগে থেকেই ওদের জানিয়ে রেখেছি। সুদেষ্ণা অবাক হয়ে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বল। বিদিশা বলল, এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন কাজ শেখানো হয়। তুই টেলারিং শিখতে পারবি এখানে। এমনকি যদি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়তে চাস, সেটারও সুযোগ আছে। সুদেষ্ণার চোখ উজ্জ্বল হয়ে উঠল। এ তো দারুণ ব্যাপার। আমি অবশ্যই কালকে সঠিক টাইমে পৌঁছে যাব। বাড়ি ফিরে সে দেখল শাশুড়ি চৈতি দেবী রাগে পায়চারি করছেন। কথায় কথায় একটু দেরি হয়ে গিয়েছিল সুদেষ্ণার বাড়ি ফিরতে। বাড়িতে ঢুকতেই মনোময় প্রশ্ন করল, কোথায় গিয়েছিলে? এতক্ষণ ধরে কি এমন কেনাকাটা করছিলে? সুদেষ্ণা শান্তভাবে বলল, আমার বান্ধবী বিদিশার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, ও ফোন করেছিল। মনোময় বলল, মাকে বলে গিয়েছিলে কেনাকাটা করতে যাচ্ছ? মা টেনশন করছিল, তাই আমাকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে সুদেষ্ণা বলল, দেখো, সংসারে সব কাজ করার পরও আমার হাতে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় থাকে। আমি একটা কাজ শিখতে চাই। কি কাজ? মনোময় জিজ্ঞেস করলো। আমি টেলারিং শিখব। মনোময় হেসে বলল, সেই আর কি, এমন তো কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত নও যে অফিসে চাকরি পাবে। যাই হোক, দেখো মায়ের বা সংসারের কোনো যেন অসুবিধা না হয়। পরে সুদেষ্ণার শাশুড়ি মাকেও বিষয়টা জানালো। চৈতি দেবী প্রথমে একটু আপত্তি করলেও শেষে বললেন, বাড়ির সব কাজ সেরে যদি পারো তাহলে করো। সেই সুযোগটাই হাতিয়ার করে নিল সুদেষ্ণা। মনে মনে সে প্রতিজ্ঞা করল, যে মানুষটাকে ভালোবেসে একদিন নিজের কেরিয়ার ছেড়ে দিয়েছিল, একদিন নিজের যোগ্যতাতেই তাকে জবাব দেবে। তারপর শুরু হলো তার জীবনের নতুন লড়াই। প্রতিদিন ভোরে উঠে রান্না, ঘর পরিষ্কার, বাজার করা, রেশন তোলা, সব কিছু একাকেই সামলাতে হতো। বহুবার একজন সাহায্যকারী রাখার কথা বললেও মনোময় একটা কথাই উত্তর দিয়েছিল, বাড়িতে খরচ বাড়ানো যাবে না। তবু সুদেষ্ণা হার মানল না। প্রতিদিন একটু একটু করে টেলারিং শিখতে লাগলো। ধীরে ধীরে কাজটার প্রতি ভালোবাসা জন্মে গেল। এরপর সে ফ্যাশন ডিজাইনের কোর্সে ভর্তি হওয়ার আবেদন করল। তার স্বপ্ন ছিল একদিন নিজের একটা ব্র্যান্ড তৈরি করবে। কোর্সের খরচ জোগাড় করার জন্য হাত খরচের টাকা থেকে অল্প অল্প করে জমাতে লাগলো। বিদিশাও যথাসাধ্য সাহায্য করলো। ফলে ধীরে ধীরে ফ্যাশন ডিজাইনের পড়াশোনাও শুরু হলো তার। প্রতিদিন নতুন নতুন ডিজাইন তৈরি করত সুদেষ্ণা। কাপড়ে নিজের কল্পনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করত। বিদিশা ছুটি পেলেই এসে তার কাজ দেখত এবং উৎসাহ দিত। তবে শ্বশুর বাড়িতে তাকে কম অপমান সহ্য করতে হয়নি। একদিন সকালে তাড়াহুড়ো করে কাজ সেরে নিচ্ছিল সুদেষ্ণা। তখন চৈতি দেবী বললেন, আজ টুকু আর জামাই আসবে। আজ কোথাও তোমাকে বেড়ানোর দরকার নেই। বাজার থেকে এঁচোড় আর চিংড়ি নিয়ে আসবে। এঁচোড় চিংড়ি হবে, মটন কষা হবে আর চাটনি হবে। আর টুকু গোবিন্দভোগ চালের পায়েস খুব ভালোবাসে, সেটাও বানাবে। সুদেষ্ণা বলল, মা, কাল যদি জানাতেন তাহলে আগে থেকেই বাজারটা সেরে রাখতাম। এখন নতুন নতুন কাজ শিখছি, তাই ক্লাস মিস করতে চাই না। চৈতি দেবী মুখ গম্ভীর করে বললেন, একদিন বন্ধ করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? সুদেষ্ণা শান্তভাবে বলল, আমি যদি সব রান্না করে রেখে যাই
আপনি বরং খাবারটা পরিবেশন করে দেবেন। একটা দিন মাত্র তোমার ননদ আসছে আর তুমি বাড়িতে থাকবে না? আমার টুকুও তো চাকরি করে, আবার ঘরও সামলায়। সুদেশনা বলল, টুকুর তো একজন হেল্পিং হ্যান্ড আছে মা, তাই ও অফিস আর সংসার দুটোই সামলাতে পারে। তাছাড়া শুনেছি হেল্পিং হ্যান্ড তো ওর কাছে 10 থেকে 12 ঘন্টা থাকে। বাড়ির বেশিরভাগ কাজ ওই হেল্পিং হ্যান্ডই করে দেয়। কথা শেষ হতে না হতেই চৈতি দেবী রেগে উঠলেন। মুখে মুখে এত তর্ক করো না। তোমার স্বামীর ওই কটা মাইনে, তার উপর আবার কাজের লোক। তুমিও অত বড় লোকের মেয়ে নও। সুদেশনা আর কথা বাড়ালো না। সেদিন বাজার করে এনে দ্রুত রান্না শেষ করলো। শুধু চাটনিটা বাকি ছিল। বেরোনোর আগে শাশুড়ি মায়ের ঘরে গিয়ে বলল, মা, সব রান্না হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি, ওটা আপনি একটু করে নেবেন। নতুন কাজ শিখছি, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি বিকেলের মধ্যে ফিরে আসব। কথা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে গেল সুদেশনা। বিকেলে বাড়ি ফিরে দেখল মনোময় অফিস থেকে ফিরে এসেছে। তাকে দেখেই বলল, একটা দিন কি বন্ধ রাখা যেত না তোমার? বোন এসেছে, তোমার আজ বাড়িতে থাকা উচিত ছিল। সুদেশনা শান্ত গলায় বলল, আমি তো মাত্র 1.5 ঘন্টা বাইরে ছিলাম, তারপরই ফিরে এসেছি। সারাদিন তো আমি পরিশ্রম করি, এইটুকু সময় কি নিজের জন্য রাখতে পারি না? কথাগুলো বলে সে নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে আবার সবার জন্য চা জল খাবার তৈরি করলো। চা খেতে খেতে টুকু কটাক্ষ করে বলল, কি গো বৌদি, শুনছি নাকি টেলারিং শিখছো? হ্যাঁ। টুকু হেসে বলল, দাদা, তোর দিন ফিরছে, বউ এবার রোজগার করবে। সুদেশনা শান্ত গলায় বলল, রোজগার করব কি না জানি না, তবে নিজের একটা জগৎ তৈরি করব। সংসারে সব কাজ করেই তো এটা করছি, তাই এতে কারোর আপত্তির কিছু দেখছি না। টুকু আবার বিদ্রূপ করে বলল, গ্র্যাজুয়েশন করে চাকরি তো আর হলো না, টেলারিংই তোমার জন্য ঠিক আছে। পাশে বসে থাকা টুকুর স্বামী অমলেশ তখন বলে উঠল, টুকু কোনো কাজই ছোট নয়, বৌদি যেটা ভালোবেসে করছে ওকে করতে দাও। অমলেশের কথায় সুদেশনার মনটা একটু ভালো হয়ে গেল। সে মনে মনে ঠিক করল, আজ কাউকে কোনো জবাব দেবে না। সময় একদিন সব প্রশ্নের উত্তর দেবে। যতই অপমান আসুক, যতই বাধা আসুক, সে আর পিছিয়ে যাবে না। কারণ এবার তার লক্ষ্য শুধু সংসার সামলানো নয়, নিজের পরিচয় গড়ে তোলা। আর সেই পথে এগিয়ে চলছে সুদেশনা ধীরে ধীরে। সুদেশনা কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? বাকিটা পরবর্তী পর্বে জানতে পারবেন। স্বাবলম্বী গল্পটির দ্বিতীয় পর্বটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।